নার্ভ টিস্যু লেকচার নাম্বার 4। লেকচার নাম্বার 3তে আমরা একটা নার্ভ সেল বা নিউরনের স্ট্রাকচারটা কেমন হতে পারে সেটা নিয়ে আমরা একটা প্রাইমারি ডিসকাশন করেছিলাম, আমরা দেখিয়েছিলাম। লেকচার নাম্বার 4-এ আমরা একটা নিউরন বা নার্ভ সেলের স্ট্রাকচারে মেইন যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেল বডি আর একটা ছিল নার্ভ ফাইবার অর দ্য নার্ভ ফাইবার্স। এর মধ্যে আমরা সেল বডিটা নিয়ে ডিসকাশন করব। সো আমরা বলেছিলাম যে আমাদের এই যে একটা নার্ভ সেল বা এই যদি একটা নিউরন হয়, একটা নার্ভ সেল হয়, তার এই অংশটুকু, স্যার আমরা একটু কার্সারটা ফলো করি, এই অংশটুকুকে, এই পোর্শনটুকুকে আমরা বলেছিলাম সেল বডি। আর সেল বডি থেকে অরিজিনেট করা, এই সেল বডি থেকে অরিজিনেট করা এই সাইজে ছোট হোক আর সাইজে বড় হোক, নাম্বারে মাল্টিপল ইন নাম্বার হোক আর সিঙ্গেল ইন নাম্বার হোক, এই সেল বডি থেকে অরিজিনেট করা চারপাশে এই স্ট্রাকচারগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে এই ফাইবার লাইক স্ট্রাকচার, সুতার মতো এই স্ট্রাকচারগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে নার্ভ ফাইবার্স। সো লেটস টক অ্যাবাউট দ্য সেল বডি, রাইট? পয়েন্ট নাম্বার 1, ইচ নিউরন পজেসেস আ সেল বডি। সহজ কথা বলেন, এই যদি হয় একটা নার্ভ সেল বা একটা নিউরন, তাহলে বলেন এই একটা নার্ভ সেল বা একটা নিউরনে আমাদের সেল বডি কয়টা? একটাই সেল বডি। আবারও বলছি, কার্সারটা খুব ভালো মতো ফলো করতে হবে। এইটুকু পার্টের নাম হচ্ছে সেল বডি। সো আমাদের এই পুরাটা যদি হয় একটা নার্ভ সেল বা একটা নিউরন, আমি আপনাকে ইন্ডিকেট করার ট্রাই করতেছি, এই পুরোটা যদি হয় একটা নার্ভ সেল বা একটা নিউরন, তার মধ্যে সেল বডি কিন্তু একটাই। সো একটা নার্ভ সেল কন্টেইন করে একটাই সেল বডি। সো এটাই আমাদের প্রথম লাইন বলার চেষ্টা করা হয়েছে, ইচ নিউরন বা ইচ নার্ভ সেল পজেসেস এ সেল বডি, আ সেল বডি। পয়েন্ট নাম্বার 2, দেখো স্যার তুমি তো অলরেডি বলেই ফেলছো, এই ওয়ার্ডটা তুমি তো বলেই ফেলছো, সেল বডি। এখন সেলকে আমরা কেমন করে ডিফাইন করি? সেল হচ্ছে এমন একটা স্ট্রাকচার যার বাইরে আমরা সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন দিয়ে পাচ্ছি, সারাউন্ডেড অবস্থায় পাচ্ছি, প্লাজমা মেমব্রেন দিয়ে সারাউন্ডেড অবস্থায়, যার ভিতরে আমরা ম্যাট্রিক্স সাইটোপ্লাজম পাচ্ছি, সেখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ অর্গানেলস পাচ্ছি এবং আমরা নিউক্লিয়াস পাচ্ছি। দ্যাট ইজ তো বেসিক্যালি সেল, রাইট? তো তাই বলার চেষ্টা করা হয়েছে আসলে যে আমাদের নিউরন বা নার্ভ সেলের যে পোর্শনটাকে আমরা এই যে সেল বডি বলতেছি, তাহলে ওকে সেল বডি বলতে পারার জন্য নিশ্চয়ই ওই পোর্শনে আমাদের ওই সেলের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে, কম্পোনেন্টসগুলো আছে, সেগুলো নিশ্চয়ই থাকতে হবে। তুমি ধরো এমন কোনো পোর্শন আমাকে দেখালা, সেখানে আমি কোনো মেমব্রেন পাচ্ছি না, কোনো সাইটোপ্লাজম হচ্ছে কোনো ম্যাট্রিক্স পাচ্ছি না, কোনো অর্গানেলস পাচ্ছি না, কোনো নিউক্লিয়াস পাচ্ছি না। আমি বললাম দেখো, সেল হওয়ার জন্য, কাউকে সেল বলার জন্য যা যা থাকতে হয় তার তো কিছুই এখানে নাই। তাহলে আমরা কিন্তু এটাকে বা এই পোর্শনটুকুকে আমরা সেল বডি বলতে পারি না, তাই না? কিন্তু এইটুকুকে আসলে আমরা সেল বডি কি বলতে পারি? আমি আরেকটু জুম করে দেখাই। আমরা যদি এইটুকুকে আসলেই সেল বডি বলি, তাহলে কেনই বা বলি? খেয়াল করবা, আমরা নিউরনের এই যে পুরোটা নিউরন নার্ভ সেল, এই নার্ভ সেল বা নিউরনের এই পোর্শনটুকুকে আমরা সেল বডি বলতেছি। রিজনটা হলো এটা কাভার্ড আছে বলো, সারাউন্ডেড আছে বলো কি দিয়ে? প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন দিয়ে। যার ভিতরটা ফিল আপ আছে বলো কি দিয়ে? হুইচ ইজ নিউরনের সাইটোপ্লাজম, হুইচ ইজ নিউরোপ্লাজম দিয়ে। এবং সেখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ কী পাচ্ছি? গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, আমরা অর্গানেলস পাচ্ছি এবং সাথে কিন্তু আমরা নিউক্লিয়াসটাও পেয়ে যাচ্ছি। সো দ্যাট ইজ দ্য রিজন। তাহলে আমাদের নিউরন বা নার্ভ সেলের এটা সেই পোর্শন যেখানে সেল হওয়ার জন্য যা যা লাগে সেটা আছে, সেলের কম্পোনেন্টসগুলো আছে। এই জন্যই অ্যাকচুয়ালি স্যার এই পোর্শনটুকুকে আমরা কি নাম দিয়েছি? সেল বডি অফ আ নিউরন। 3 নম্বর পয়েন্ট, ইট ইজ রাউন্ড, স্টার শেপড অর ওভাল ইন শেপড। দেখেই বুঝতে পারতেছো এটা কেমন, রাউন্ড, একটু ওভাল শেপও হতে পারে, আর স্টার শেপ বলতে আসলে আমরা এরকম বুঝাই। এই যে, সো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ভায়োলেট কালার, এগুলো কিন্তু নার্ভ ফাইবার, গ্রিন কালার এটাও কিন্তু নার্ভ ফাইবার,
এজন্যই বেসিক্যালি আমরা ডিফারেন্ট টাইপস অফ কালার ইউজ করেছি, যেন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন পার্টস, রাইট? মাঝখানে থাকা ইয়েলো পার্টকে আসলে আমরা কি বলবো? সেল বডি। তো এখানে সেল বডি কিন্তু আসলে রাউন্ড বলা যায় না, একে আসলে আমরা কি বলি? স্টার শেপড, তারার মতো দেখতে। পরের পয়েন্টে আসি, বলেন তো 2 নম্বর পয়েন্টে কি বলেছি আমরা? যেহেতু সেল বডিতে বলো কি পাওয়া যায়? সাইটোপ্লাজম। তোমরা সবাই জানবা সাইটোপ্লাজমকে কিন্তু আমরা বলি ম্যাট্রিক্স। ভাইয়া সাইটোপ্লাজমকে কিন্তু আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স জানি কি? অনেকবার বলেছি অফলাইন ক্লাসে, বাট এখানে আরেকবার বলতে কোনো সমস্যা নাই তো। ম্যাট্রিক্স বলতে আমরা এমন কিছুকে বুঝি যে কিছু বিয়ার করে। যেমন বলেছিলাম নদীর পানিতে নৌকা কয়েকটা আছে। সো নৌকাগুলো কার উপরে আছে? নদীর পানির উপরেই ফ্লোট করতেছে, ভাসতেছে। সো নদীর পানি তো নৌকাগুলোকে তার উপরে বিয়ার করতেছে। এই জন্য নদীর পানিকে আমরা ইন দ্যাট সেন্স বলো কি বলতে পারি? ম্যাট্রিক্স। সো সেলের মধ্যে এমন কিছু যার উপরেই সব অর্গানেলস পাওয়া যায়, যেমন হবে নদীর পানির উপরে নৌকা পাওয়া যায়, সেমভাবে সেলের মধ্যে আমরা যার উপরে সব অর্গানেলসগুলোকে রাখি, তাহলে কি বলতে পারি? সেই আসলে অর্গানেলসগুলোকে বিয়ার করতেছে, এবং তাকেই আমরা বায়োলজিতে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। তাহলে হচ্ছে যে বিয়ার করে, যে হোল্ড করে। সেলের জন্য এই যে ম্যাট্রিক্সকে আমরা কি নাম দেই? সাইটোপ্লাজম। তাহলে নার্ভ সেলে তো কি আছে? ও তো যে বললাম নার্ভ সেলের বা নিউরনের যে পোর্শনকে আমরা সেল বডি বললাম, যেখানে আমরা বললাম না সেলের কম্পোনেন্টসগুলো আছে। সো সেলের কম্পোনেন্টস আছে মানে সাইটোপ্লাজম আছে, আর সাইটোপ্লাজম মানে তো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে যদি কন্টেইন করে, দ্যাট ইজ ওয়াই 4 নম্বর পয়েন্টে বলার চেষ্টা করা হয়েছে ও আসলে কি কন্টেইন করে। ও কন্টেইন করে মাইটোকন্ড্রিয়া, খুব স্বাভাবিক। ও তো অর্গানেলসগুলোকে কন্টেইন করবে। সো মাইটোকন্ড্রিয়া ইজ ওয়ান কাইন্ড অফ অর্গানেল। অফলাইন ব্যাচে আমরা সব পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়া শেষ, লাইসোজোম নিয়ে পড়া শেষ, গোলজি বডি হয়েছে। সো মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারেটাস অর গোলজি বডি সেম কথা, কিন্তু লাইসোজোম এই জিনিসগুলোকে কিন্তু সাইটোপ্লাজমই কন্টেইন করে, কারণ ওয়ান সেকেন্ড সেই কিন্তু ম্যাট্রিক্স। সাথে আমরা কি পাচ্ছি? ফ্যাট, গ্লাইকোজেন অ্যান্ড নিজলস গ্র্যানিউল। স্পেসিফিকলি নিজলস গ্র্যানিউলসকে নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে। হোয়াট ইজ নিজলস? কেন এমন করে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে বলা হয়েছে? এনকেই বা কেন ক্যাপিটাল লেটার দিয়ে বলা হয়েছে? গ্র্যানিউলস কেন বলা হচ্ছে? এই নাম তো আমরা অন্য কোনো সেলে শুনি নাই, ও কই থেকে আসলো, এটসেট্রা এটসেট্রা আমরা বলবো। তার আগে বলে নিই ফ্যাট এবং গ্লাইকোজেন। ফ্যাট মানে তো বুঝি আমরা। সো আর গ্লাইকোজেন কিন্তু ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট। এগুলো কিন্তু সেলের সোর্স অফ এনার্জি। এগুলো সেলের মধ্যেই আসলে ওরা এসব ইউজ করেই আসলে এনার্জি বানায়, এই জন্য এগুলো সেলের মধ্যে আপনি পাচ্ছেন। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের নার্ভ সেলে যে ম্যাট্রিক্সটা সাইটোপ্লাজম, সেখানে আমরা কি পাচ্ছি? সাইটোপ্লাজম যেহেতু ম্যাট্রিক্স, আমরা মাইটোকন্ড্রিয়া পাচ্ছি, গোলজি অ্যাপারেটাস পাচ্ছি, লাইসোজোম, কিছু ফ্যাট, গ্লাইকোজেন, আর পাচ্ছি আমরা নিজলস গ্র্যানিউল। এখন লাস্ট উই নিড টু টক অ্যাবাউট দ্য নিজলস গ্র্যানিউল। গ্র্যানিউলস জিনিসগুলো আসলে কি? সো এটা বুঝতে গেলে আপনাকে আগে মনে রাখতে হবে একজন সায়েন্টিস্টের কথা। ভদ্রলোকের নাম ছিল ফ্রাঞ্জ নিজল। এই ভদ্রলোক যে কাজটা করেছিলেন, উনি নার্ভ সেল নিয়ে বেশ অ্যানালাইসিস করতেছে। আচ্ছা, করতে 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 উনি নার্ভ সেলের মধ্যে না কিছু গ্র্যানিউলার, মানে বস্তু তো গ্রেইন থেকে বারটা আসছে গ্র্যানিউল, মানে বড় বড় গুটি গুটি, যেটা আমরা বাংলায় বলি যে গোটা উঠছে বলা, এরকম বলে না, র্যাশের মতো গোল গোল। সো গুটি দানার মতো, হোমিওপ্যাথি ওষুধের মতো গুটি গুটি দানাদার কিছু জিনিস উনি ডিসকভার করে ফেললেন। কথা হচ্ছে ভদ্রলোক না বুঝতে পারে নাই যে এগুলো আসলে রাইবোজোম। তো উনি না ভাবছে উনি নিউ কিছু ডিসকভার করে ফেলছে। সো এই থট থেকে ভদ্রলোক চিন্তা করলো যে তো নিউ কিছুই আমি ডিসকভার করে ফেলছি, ওয়াই নট নিজের নাম দিয়ে আমি এটা নেমিং করে ফেলি। সো ভদ্রলোকের নাম বলো কি ছিল? ফ্রাঞ্জ নিজল। এবং উনার নামের সাথে মিল রেখে আফটার হিজ নেম এই জিনিসটাকে নেমিং করলেন উনি নিজলস গ্র্যানিউল, কারণ এটা ছিল গ্র্যানিউলার, দেখতে দানাদার গুটি গুটি, আর উনার নামের সাথে নাম অ্যাড করে দিলেন। তাহলে তোমার হচ্ছে ফ্রাঞ্জ নিজলের নিজল, আর ও গ্র্যানিউলার থেকে আসছে গ্র্যানিউল, সো নিজলস গ্র্যানিউল। বাট আইরনি হচ্ছে পরে আমরা বুঝতে পারলাম আসলে দোজ আর নাথিং বাট রাইবোজোমস, যেটা তুমি পড়ে আসছো
যেটা সেলের মধ্যে প্রোটিন বানায়, যেটা সব ধরনের সেলেই পাওয়া যায়। আমরা পড়িয়েছিলাম চ্যাপ্টার 1-এ রাইবোজোমকে বলা হয় ইউনিভার্সাল অর্গানেল, রাইট? সো দ্যাটস ইট। কিন্তু আমরা তাহলে এটা মনে রাখবো, কি মনে রাখবো? মনে রাখবো যে নিজলস গ্র্যানিউলকে ডিসকভার করলেন কে। আমরা এটাও মনে রাখবো এগুলো আসলে কি। সো এখনও রিসেন্ট টাইমে আমরা ওই ফ্রাঞ্জ নিজল ভদ্রলোককে ওনার এফোর্টকে ট্রিবিউট দিয়ে, সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে, সব সেলে কিন্তু না, নার্ভ সেলে পাওয়া যায় এমন রাইবোজোমগুলোকে আমরা স্টিল নাও নিজলস গ্র্যানিউল নামেই ডাকি। বাট এটা যেমন মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে নিজলস গ্র্যানিউল ওনাকে সম্মান দিয়ে এই অর্গানেলসগুলোকে আমরা যদি এখনও নিজলস গ্র্যানিউল নামে ডাকি, বা তারপরেও তোমাকে তোমাকে মনে রাখতে হবে যে দোজ আর নাথিং বাট আসলে কিন্তু রাইবোজোম ছাড়া আর কিছু না। তুমি যতই নিজলস গ্র্যানিউল বলো, ওগুলো কিন্তু আসলে রাইবোজোম। নিজলস গ্র্যানিউল কেন বলতেছি? কারণ ওই যে ভদ্রলোককে সম্মান দিয়ে ফ্রাঞ্জ নিজল ভদ্রলোক। তাহলে বলেন আমরা কী কী পড়লাম? প্রথমে বললাম আমরা একটা নার্ভ আমাদের সেল বডি পাচ্ছি আমরা কয়টা? একটা। 2 নাম্বার, দেখতে কেমন হয়? রাউন্ড হয়, মাঝে মাঝে স্টার শেপড হয়। যেহেতু সেল বডি, সেলের কম্পোনেন্টগুলো থাকবে, বাইরে মেমব্রেন থাকবে, ভিতরে নিউরনের সাইটোপ্লাজম, হুইচ ইজ আমরা কী বলবো, একবারে কী বলবো, নিউরোপ্লাজম থাকবে, বিভিন্ন অর্গানেলস থাকবে, এছাড়া বলেছিলাম কি ফ্যাট, কিছু গ্লাইকোজেন, আর এই যে স্পেশাল জিনিস নিজলস গ্র্যানিউল থাকবে। এর মধ্যে আমরা বললাম যে নিজলস গ্র্যানিউল কিন্তু আসলে বস এটা রাইবোজোমই। সায়েন্টিস্ট ফ্রাঞ্জ নিজল প্রথম ডিসকভার করেছিলেন এবং ওনাকে সম্মান দিয়ে নার্ভ সেলে পাওয়া যায় এরকম রাইবোজোমগুলোকে আমরা স্টিল নাও তোমার নিজলস গ্র্যানিউল নামেই ডাকি। সো আলহামদুলিল্লাহ, এটা কমপ্লিট, পড়া শেষ। তাহলে আমরা নেক্সট ভিডিওতে, যেহেতু আমাদের সেল বডি নিয়ে পড়া শেষ, থাকলো হচ্ছে নার্ভ ফাইবার্স। আমরা আগেও বলেছিলাম লেকচার নাম্বার 3-তে দেয়ার আর 2 টাইপস অফ নার্ভ ফাইবার্স। একটা ছিল কি, এগুলো ছিল ডেনড্রন, এই যে এগুলো বলতেছি কারণ ডেনড্রন ইজ মাল্টিপল ইন নাম্বার। আর ও ছিল যে বলেছিলাম একজন হচ্ছে একজন, তাহলে এই সিঙ্গেল একটাকে আমরা কি বলবো? একজন। সো নেক্সট ভিডিওতে এটাই আমরা একটু ডিফারেন্সিয়েট করে পড়ানোর ট্রাই করব। আমরা যে ডিফারেন্স লেখা আছে পরীক্ষায়, এই ডিফারেন্সটা আসে, রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন একজন অ্যান্ড ডেনড্রন। সো এটাই আমরা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।